নমস্কার, বিপি পোদ্দারের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আপনাদের নতুন করে বলার কিছু নেই, কারণ দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে আমাদের পেজ আপনারা ফলো করছেন, আপনারা দেখছেন আজকে কোন অতিথিকে নিয়ে আমরা আসতে চলেছি। যেহেতু আজকের থেকে ভালো দিন শুভ সূচনার কিছু হতে পারে না, তাই বিপি পোদ্দার যেমন আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখে, মনেরও খেয়াল রাখে। তাই আজ আপনাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী সুরজিৎ দাকে নিয়ে আমরা হাজির। সুরজিৎ দা, কেমন আছো বলো? ভালো আছি। প্রত্যেককে নমস্কার যারা এই ফেসবুক লাইভে আমাদের সাথে আছে। আমি প্রথম একটু অবাকই হয়েছিলাম বিপি পোদ্দার থেকে লাইভে কি হতে পারে আর কি। তো সেই দিক থেকে আমি খুব তারপরে যখন পুরো ঘটনাটা শুনেছি কেন বিপি পোদ্দার এই লাইভ করছে, সেটা আমার কাছে খুবই একটা পজিটিভ স্টেপ মনে হয়েছে। তুমি বলতে পারবে সেটা, তুমি বলো। অ্যাকচুয়ালি মানে তুমি আমাকে একটা কথা বলো, এই যে বিপি পোদ্দারের সঙ্গে হসপিটালের সঙ্গে সম্পর্ক শুনলে আমাদের একটু ভীতি তো কাজ করে, কিন্তু পাশাপাশি এটা যে কত বড় বন্ধু আমাদের, কতখানি আমাদের সঙ্গে জড়িত বিষয়টা, তোমার সঙ্গে কিভাবে, তুমি কিভাবে বিপি পোদ্দারকে চেনো, কতটা জানো, সেটা একটু আগে শুনি। বিপি পোদ্দারকে চেনে না খুব কম লোকই আছে, এবং সেটা তো জানতামই বিপি পোদ্দারে, কিন্তু তো অবভিয়াসলি যেটা নিয়ে বিপি পোদ্দার খুব বিখ্যাত সেটা হচ্ছে তাদের যে বাইপাস সার্জারি তাদের। তো সেইটা ডেফিনেটলি আমি শুনেছি, অনেকের কাছ থেকে শুনেছি। ইনফ্যাক্ট তোমার নি রিপ্লেসমেন্টের ব্যাপারটাও শুনেছি বিপি পোদ্দারে। তো এই এখনো আমার প্রয়োজন, আমার কিছুদিন পরে প্রয়োজন পড়বে তখন। টাচুড। তবে না, হসপিটালের আড্ডা মানেই কিন্তু খুব গুরুগম্ভীর আড্ডা না, আজকে কিন্তু একদম নির্ভেজাল আড্ডা দিতেই বসেছি দাদা। এবং যাতে নি রিপ্লেস করতে না হয় সেই জন্য আমি কি করি সেটার জন্য এসেছি আমরা। একদম সমস্ত কিছু শেয়ার করবে আজকে, গান হবে, আড্ডা হবে, মহালয়ার সকাল জমজমাট না হলে চলে। সেই হিসেবে দেখতে গেলে বিপি পোদ্দার আজকে এই লাইভটা করছে আপনাদের এটা বলতে, যাতে আপনাদের বিপি পোদ্দার না আসতে হয় আর কি। ভেরি ট্রু, অদ্ভুত একটা ব্যাপার। ভেরি ট্রু। তো দাদা, প্রথমে যেহেতু বললাম মহালয়ার সকাল, তোমার গান দিয়ে একটু শুরু করতে চাইবো, তারপর আড্ডা জমবে। ওকে, আমি একটা খুব পজিটিভ গান গাই, সেটা একদম আমাদের গানের শীর্ষে যিনি বসে আছেন তার গান। তো আমি একটু সবাইকে ক্ষমা চেয়ে নিই, আমাদের ছোট্ট লাইভ এটা বেশিক্ষণের নয়, তাই পুরো গানটা আমি গাইছি না, আমি অর্ধেকটা গান গাইছি। রবীন্দ্রসঙ্গীত গাইবো একটা, একদম ভালো লাগে না রবীন্দ্রসঙ্গীত অর্ধেক গাইতে, কিন্তু পুরো গানেই যদি আমাদের পুরো সময়টা চলে যায় তাহলে আলোচনাটা হবে না। এটা প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও টান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। বিগত কয়েক বছরের যা পরিস্থিতি, তাতে সত্যি প্রাণের দরকার, প্রাণোচ্ছল হওয়ার দরকার, সেই জন্য এটা ইচ্ছে করলো গাইতে। একদম রেলিভেন্ট একটা গান দাদা শুনিয়ে দিয়েছেন আড্ডায়। যেমন বলছিলাম, এবছরের পুজোর প্ল্যানিং কি তোমার, যদি একটু জানো? আগের বছর থেকে পুজোর প্ল্যানিং অনেকটাই বদলে গেছে। তার আগের বছর তো পুজো মানেই আমাদের অনুষ্ঠান, আমাদের তো এটা অনুষ্ঠানের সময়। এবং ধরো আমার বিয়ের পর, আমার মেয়ে হওয়ার পর 2000 থেকে, যখন থেকে আমাদের এই গান এত সাকসেসফুল হতে শুরু করলো, তখন থেকে আমাদের কলকাতায় থাকা হয় না, হয় বিদেশে, নয় দিল্লি, নয় বম্বে, নয় মাদ্রাস, এইরকমই। এটাই হচ্ছে পুজোর আমাদের প্ল্যান। তো এটা জানাই ছিল যে পুজোর কটা দিন, 10 দিন 15 দিন আমরা কলকাতায় নেই। তো সেইভাবে আমার মেয়েও বড় হয়েছে, যখন ও একদম ছোট ছিল তখন রেগে যেত খুব, কিন্তু তারপর ও নিজেও এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে যে এটাই তো কাজ, ওকে বোঝানো হয়েছে এটা আর কি।
তো কিন্তু গত 2 বছর থেকে প্রথমে তো মনে হচ্ছিল যে সত্যি পুরো পুজোটা বাড়িতে বসে থাকবো, অনুষ্ঠান নেই, ফিনান্সিয়াল দিক তো আছেই। তাছাড়া অবভিয়াসলি আমরা একটা মঞ্চে থেকে থেকে এমন হয়েছে না, মঞ্চে না উঠতে পারলে আমাদের স্বাভাবিক। মন ভালো থাকে না। এটা শুধু অর্থের ব্যাপার নয়, ওই মানুষদের গান শোনানো, মানুষ হয় তার সাথে নাচছে, হাসছে, আনন্দ করছে, এই অনুভূতিটা না অনুভব করলে তখন মনে হয় জীবনটাই ইনকমপ্লিট। এবার সেইটা আর কি আগের পুজোর সময় মনে হচ্ছে, পরে পজিটিভলি যদি ভাবতাম তো কত বছর পর পরিবারের সাথে আছি, কত বছর পর আমার সেটা সত্যি। বন্ধু বান্ধবরা আছে, এটা এই বছরেও হবে, এই বছরের পুজো তো তাই হবে, পরিবারের সাথে থাকবো, খাওয়া দাওয়া করা হবে, বাড়িতে রান্না বান্না করা হবে, এইরকম প্ল্যান করতে হবে। দুদিন থেকে ভাবা হচ্ছে যে লিস্ট করি, যেহেতু কলকাতা থাকার সুযোগটা হ্যাঁ পেয়েছো। ষষ্ঠী থেকে কোন দিন কি মেনু হবে। না, আমাকে একটা কথা বলো, এই যে কলকাতার বাইরে থাকা, বেশিরভাগ সময়টাই তুমি কলকাতার বাইরে, কলকাতার হ্যাঁ। পুজোর তো একটা আলাদা ফ্লেভার আছে, সেটাকে কি কোথাও মিস করেছো? মিস তো করেইছি অবভিয়াসলি, কারণ আমরা কলেজ জীবন বলো মানে যবে থেকে এই অনুষ্ঠানটা প্রফেশন আমার হয়নি, তার আগে অবধি আমরা তো ছুটি আনন্দ করতাম। এই মানে সারা রাত্রি 3-4 দিন বাড়ি ফিরতাম না, ধরে নিতে পারো। সব বিরাট বড় একটা গ্যাং, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, ছেলেরা মেয়েরা। এবার সারা রাত্রি ধরে ঠাকুর দেখা হতো আমাদের, সেই গান হতো আমাদের, একটা ছোট্ট পুজোও হতো ভবানীপুরে, যেখানে আড্ডা মারতাম। সে বাজেট খুবই অল্প, কিন্তু অ্যাটলিস্ট তাতে 4টে চেয়ার সামনে পাতা থাকতো, যেখানে আমরা সারা রাত্রি আড্ডা মারতে পারতাম আর কি। তো সেইগুলো তো মিস তো করেইছি, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। তোমার প্রফেশনের জন্য তোমার তো অনেক কিছু জীবনে অভ্যেস এবং হয়ে এটাও যায়। কিন্তু একটা আনন্দের বিষয় যে তুমি দর্শকের সঙ্গে যখন কানেক্ট করতে পারছো, পুজোর সময় এমনি মানুষের মন ভালো থাকে আর পজিটিভলি দেখলে পরে যে এই পুজোর দিনগুলো যখন ধরো হঠাৎ করে তুমি একটা অস্ট্রেলিয়ায় গিয়ে পৌঁছালে, এবং সেকে যাদেরকে তুমি চিনতেই না, কিছুদিন আগে অবধি যাদের সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না, তা আমেরিকা পৌঁছালে, যেখানেই পৌঁছালে, দিল্লি, ম্যাড্রাস, বম্বে, ব্যাঙ্গালোর, যেখানেই যাও, যেই মানুষগুলোকে চিনতেই না হয়তো, তাদের সাথে আলাপ হওয়া, তাদেরকে আনন্দ দিচ্ছ, বন্ধুত্ব হয়ে যায় কতজনের সাথে, যে এখন অবধি তাদের সাথে বন্ধুত্ব আছে আর কি। এই তারও মজা আছে আলাদা। একদমই। তো যেহেতু আমাদের আড্ডা চলবেই, দু একটা গানও হবে, আপনাদের একটা কথা অবশ্যই বলে দিই, যেহেতু ফেসবুক লাইভ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা নিতে পারি। আপনাদের সকলের প্রিয় মানুষ আমি জানি সুরজিৎ দা, সেজন্য অবশ্যই আপনারা এই আড্ডায় সামিল হতে চান। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ফেসবুকে করতে পারেন। ইনফ্যাক্ট অনেকেই বোধহয় প্রশ্ন করছেও। যে এখন অবধি তাদের সাথে বন্ধুত্ব আছে আর কি, তারও মজা আছে আলাদা। সুরজিৎ দা, আমরা অনেক অনেক প্রশ্ন তোমাকে পেয়েছি, আধ ঘন্টাটা খুব কম সময়। না, আমি একটু প্রিভিয়াসে যাব। দাদার অনেক বছরের গানের কেরিয়ার, যদি আমি বলি যে ভূমি ফর্ম করা, এবং সেখানে একটা হিউজ, মানে যখন প্রথম ফর্ম করেছিলে তার পিছনের একটু যদি হিস্ট্রিটা জানতে পারি, মানে যে এত সকলের নস্টালজিয়া ভূমি কিন্তু সকলের কাছে। সে তো নিশ্চয়ই। ভূমি দেখো আমাদের অ্যালবাম বেরিয়েছিল 2000 সালে, তো তার ধরে নাও 4 বছর 4 আগে ভূমি ফর্ম হয়ে গেছিল। তো আমরা রিহার্সাল করতাম, আমরা স্বপ্ন দেখতাম আমাদের গান অনেকে শুনবে, তো সেই 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 জায়গা থেকে হতো। আর আমরা টুকটাক অনুষ্ঠান করতাম। ভূমি নাম হওয়ার আগেও আমরা বেশ কিছু অনুষ্ঠান, যখন আমাদের কোনো সেরকম নাম ছিল, নামহীন একটা ব্যান্ড ছিলাম আর কি, টুকটাক এদিকে কেউ ডাকলো, কয়েকজন মিলে গেলাম, গান শোনালাম আর কি। তো গান বাজনা তার আগে থেকে আমি করছি, কিন্তু আমি যে ফ্যামিলিতে আসি, আমার সেই ফ্যামিলিতে কেউ কখনো এটা প্রফেশন ছিল না। কঠিন ছিল না তোমার পক্ষে? ভয়ঙ্কর কঠিন ছিল, কারণ বাড়িতে এই কনসেপ্টই ছিল না যে এইটা একটা প্রফেশন হতে পারে। বিশেষ করে আমার বাবা একদম মানে এটা ইয়ে করতে পারতেন না আর কি, যে কারণ বাবা ভয় পেতেন যে কে দেখবে, তোমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি করতে হবে। আমি করতাম, চাকরি বাকরি করতাম, বহুদিনই চাকরি বাকরি করেছি। তিল এই গানটা আস্তে আস্তে দেখেছি যে একটা স্টেডি জায়গায় যাচ্ছে, তখন বাবাও অ্যাকসেপ্ট করেছেন আর কি। আর তারপর চাকরি ছেড়ে দিয়েছি। ক্রাইসিস গেছে প্রচুর, কিন্তু ভালো হয়েছে, ক্রাইসিস গেছে। এই যে এক্ষুনি তুমি বলছিলে যে অনুষ্ঠান করতে যাওয়া বাইরে, এরকম তো নয় যে তুমি মানে কলকাতার ভেতরে অনেক জায়গায় অনুষ্ঠান করতে যাওয়া, এবং ভূমি ওই যেমনটা বলছিলাম যে ভূমিটা না এখনো আমাদের প্রত্যেকের মানে ভিতরের খুব বিষয়, খুব ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে সেটার সঙ্গে আমাদের। তো সেজন্য একটা কথা মনে হলো যে প্রোগ্রাম করতে গিয়ে নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, নানান এক্সপিরিয়েন্স, কিছু যদি আমাদের সাথে শেয়ার করা যেটা খুব মজার বা
একটু ফিয়ার হয়েছে, কোনো ভয় ভয় করেছে কোনো প্রোগ্রামে গিয়ে? বিভিন্ন ঘটনা তো ঘটে। তো প্রোগ্রাম করতে গিয়ে এক্সপিরিয়েন্স প্রচুর, সে আলাদা করে কিছু তোমাকে এক্ষুনি মনে করে আমি বলতে পারবো না, কিন্তু ভয় কিন্তু আমার এখনো মাঝে মাঝে হয় আর কি, স্টেজে ওঠার আগে। মানে সেরকম একটা অন্য কোনো জায়গায় গিয়ে, মানে এখনো হচ্ছে এই মুহূর্তে তোমার সাথে বসে ভয় করছে। এটা আমার করার কথা। না না, সিরিয়াসলি বলছি, কারণ আমার মনে হচ্ছিল যে বিপদ দ্বারা এসে লোকে আমার থেকে কি এক্সপেক্ট করে, যে আমি কীরকম কথা বলবো, কীরকম গান করবো, এই অনেক কিছু মাথায় ঘুরতে থাকে। তো সেখান থেকে একটা ভয়ের জন্ম হয়। তো এই অনুষ্ঠান করতে গিয়ে অ্যাকচুয়ালি ভয় তোমাকে বললাম ঠিকই, কিন্তু সেরকমভাবে আমার মনে পড়ে না লাস্ট কবে আমার স্টেজে ওঠার আগে আমি নার্ভাস হয়েছি। আর শুরুর দিকে তো খুব হতো, খুবই হতো। তো এখন আর সেই যে স্টেজের নার্ভাসনেসটা আর কখনোই কোনো পরিস্থিতিতেই মনে হয় না আর কি। আমার যদি মনে হয় সারা পৃথিবীর সব প্রেসিডেন্ট সামনে বসে আছে, তাহলেও মনে হয় না আমি নার্ভাস হব। আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার কাজ করবো। আজকের দিনে দাঁড়িয়ে তোমার মনে পড়ে মানে প্রথম স্টেজ শো যেটা তোমার ছিল, মানে ভূমির সঙ্গে বলো বা একা বলো, সেই স্টেজ শোর কথা কখনো মনে পড়ে? যখন শুরু একা যখন আগে ছিল, হ্যাঁ, বা ভূমির সঙ্গে তোমরা একসঙ্গে যখন ফর্ম করে স্টেজ শো করলে, সেইটার প্রথম শো এর কথা যদি আমাদের সাথে শেয়ার করো, সেটা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। কিন্তু ভূমির অফিসিয়ালি প্রথম শো হচ্ছে আমাদের করেছিলাম আমরা 24শে জুলাই জ্ঞান মঞ্চে। আচ্ছা। তো তার আগে আমরা টুকরো টাকরা, যেমন তোমায় বললাম যে অলিগলিতে গান টান করতাম, ওই যে বললাম শুরুতে তখন আমাদের নাম ঠিক হয়নি, তারপর নাম ঠিক হলো ভূমি। তো এবার তারপরে তোমার ওই প্রথম শো ওই জ্ঞান মঞ্চে আমরা এখনো দিদি রেণুদি বলি, স্পন্দনের হেড ছিলেন তখন। তো স্পন্দনে রেণুদির কাছে গিয়ে ওনাকে বলি যে আমরা একটা অনুষ্ঠান করতে চাই। তো উনি প্রথম রাজি হন না, উনি প্রথম বলেন যে, কারণ তখন তো কেউ জানে না কি আমরা। তো তারপর উনি আমাদের কাছে 3টে গান রেকর্ড করা ছিল, কান্দে শুধু মন, রঙ্গিলারে আর গাছে ভার বেঁধে দেনাগো দেনাগো। তো এইটা নিয়ে গিয়ে ওনাকে নিয়ে উনি শুনে যদি আমাদের একটু আর শো স্পন্সর করেন আর কি। তো উনি তো প্রথম বলেন যে দেখো আমাদের, শি ওয়াজ ভেরি নাইস, শি স্টিল ইজ, কিন্তু আমাকে বলেন যে দেখো আমাদের কিন্তু অডিয়েন্স বাঙালি নয়, আমাদের সব অবাঙালি অডিয়েন্স, যারা এখানে জেনারেলি হিন্দি নাটক হয় আমাদের এখানে। হঠাৎ করে তোমার বাংলা অনুষ্ঠান আমি কি করে জাস্টিফাই করব সবাইকে যে বাংলা গানের কেন অনুষ্ঠান করছি। উনি বলেন যে এটা মনে হয় না হবে। তো আমরা ওয়াকম্যান নিয়ে গেছিলাম, মনে আছে, আমি আর সৌমিত্র। তো ওনাকে বলি যে আপনি শুনুন একটু গানগুলো, তারপর যদি হবে না ধরে নিয়েছি, হ্যাঁ একটু শুনুন কেমন লাগে একটু জানান। তো উনি গানগুলো একটু একটু করে শোনেন, কান্দে শুধু মন রঙ্গিলারে, তারপর উনি শুনে বলেন যে এটা তো দুর্দান্ত লাগছে, তো চলো করি। তো উনি বলেন দেখো আমি একটাই বলছি, আমি তোমাদের টাকা দিতে পারবো না, আমি তোমাদের সাউন্ড দিতে পারবো, আর আমি তোমাদের আরেকটা জিনিস দিতে পারবো না, সেটা হচ্ছে অডিয়েন্স। তারপর তো অডিয়েন্স জয় হয়ে গেল। অডিয়েন্স তোমাদের জোগাড় করতে হবে আর কি, আর তোমাদের সাউন্ড আমি দিয়ে দেবো, আর তোমাদের টিকিট মানে ইনভিটেশন পাস, টিকিট ছিল না, ইনভিটেশন পাস আমি তোমাদের প্রিন্ট করে দেবো। তো এই আর কি, আমরা সেখান থেকে সেই যে অনুষ্ঠান হলো, আমরা চতুর্দিকে মনে হয় গিয়ে গিয়ে সবাইকে ইনভাইট করলাম, সমস্ত খবরের কাগজে গিয়ে ইনভাইট করলাম। তো আর তারপরে আমরা মনে হচ্ছে পার্সোনাল কলম একটি কাগজে অ্যাড দিয়েছিলাম টেলিগ্রাফে, যে এই ভূমি তার অনুষ্ঠান জ্ঞান মঞ্চে, জাস্ট 2 লাইন। আর অবাক হয়ে দেখেছিলাম স্ক্রিন যখন, সেই দিন নার্ভাস ছিলাম, এই যে নার্ভাসের কথা বলছে, স্ক্রিন যখন খুলছে তখন পুরো হলটা ভর্তি। এখন অবধি আমার মাথায় আসে না কেন লোকে, আমাদের এতগুলো লোক মানুষ আমাদের কোথাও কানেক্ট করেছে, হয়তো নাম কানেক্ট করেছে, এত মানুষ কেন এসেছিল আমাদের অনুষ্ঠান দেখতে। একটা নতুন কেউ জানে না সেটা কি গান গায়, তারা কি করে। তো এইটাই অদ্ভুত টার্নিং পয়েন্ট আর কি, সেই থেকে সব বদলে যায়নি। তো অত লোকের সামনে আমরা অনুষ্ঠান করলাম, আমাদের ইনফ্যাক্ট খবরের কাগজে লেখালেখি হলো, আমরা তো ভেবেছিলাম সিনেমার মতো এবার স্টার হয়ে গেলাম আমরা। কিন্তু তারপর আবার দেখলাম কোনো অনুষ্ঠান কিছু নেই, আমরা সব জায়গায় খবরের কাগজ নিয়ে যাচ্ছি, গিয়ে সবাইকে বলছি আমাদের একটা অনুষ্ঠান দিন। এই করতে করতে হয়েছে তোমার নামটা কার দেওয়া, এটা অবশ্যই প্রশ্নটা মানে করতেই হয় আর কি। নামটা আমার স্ত্রী কমলিনীর দেওয়া, নামটা তোমার তখন আমাদের বিয়ের আগে অবভিয়াসলি। তো ওই সময় তোমার
ওই আমরা ব্যান্ড ট্যান করছি, রিহার্সাল করছি, আমাদের নাম ঠিক হয়নি। ইনফ্যাক্ট আমাদের যখন জ্ঞান মঞ্চের অনুষ্ঠান আমরা পেয়েছি তখন আমাদের প্রয়োজন পড়লো যে আমাদের তো এবার একটা নাম দিতেই হবে, মানে কারা অনুষ্ঠানটা করছে। তো এবার মাথায় কিছু নানা রকম নিয়ে ভাবছিলাম আমরা কি নাম হতে পারে। তখন কমলিনী মাঝে মাঝে আমার সাথে রিহার্সালে যেত, ও সবাইকে চেত, সবাই ওরও বন্ধু বান্ধব সবাই, তো রিহার্সালে যেত। তো ওই নামটা একদিন এসে বলে যে তোদের নামটা মনে হচ্ছে যেহেতু মাটির গান, ফোক ওরিয়েন্টেড সব কিছু, ভূমি হলে কেমন হয়। কারণ আমরা তখন ভাবতাম এমন একটা নাম দরকার যেটা অবাঙালি বাঙালি কাউকে মানে বোঝাতে হবে না, সবাই জানবে যে এটার মানে কি। তো এইটা একটা অদ্ভুত ঘটনা যে এত সুন্দর একটা নাম ও দিয়েছিল, মানে নামটার একটা বড় গুরুত্ব আছে। তো ভূমি বললেই বিবিধ গানের কথা আমাদের মনে পড়ে। দর্শকরাও কিছু কিছু জায়গায় কমেন্ট করেছে, তারা চাইছেও বারান্দায় রোদ্দুর গানটা সবার কাছে সিগনেচার, তো এটা যদি একটু শুনতে পাই। হ্যাঁ নিশ্চয়ই। বারান্দায় রোদ্দুর, আমি আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে গরম চাই, চুমুক দিই আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, কলিং এর ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। কোভিডের উদ্দেশ্যে গাইলাম, মানে দেখছি আসতে পরের বছর দেখতে চাই যে কোভিডের দেখা নাই, দেখা নাই। আচ্ছা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সবার মনের কথা। এবং এই গানটা হতেই যেন আরো বেশি করে পুজোটা শুরু হয়ে গেল। মহালয়া থেকে এমনি এখন পুজো শুরু হয়ে যায়। তো এই গানটা প্রত্যেকটা পুজোয় একটা সময় কেন এখনো আজও বোধহয় মানুষের লিস্টে, প্লে লিস্টে থাকেই তোমার দেখা নাই। তো এই গানটারও তো একটা নিশ্চয়ই হিস্ট্রি আছে দাদা। এই গানটার তো হিস্ট্রি আছেই, অফকোর্স এটা তো শুনতেই হয়। এই গানটা হচ্ছে তখন আমরা নাকতলাতে থাকি, নাকতলায়, মানে ওই যে তখন ওই ভূমির প্রথম অনুষ্ঠান ঠিক হয়নি, ভূমির নামও ঠিক হয়নি। তো তখন ওই নাকতলায় আমি যে বাড়িতে থাকতাম, আমার ছোট্ট একটা ফ্ল্যাট ছিল আমার বাবার কেনা। তো সেইটা একটা ছোট্ট একটা ব্যালকনি ছিল, ওই বারান্দাটা অ্যাকচুয়ালি কোনো কাজের ছিল না, জেনারেলি জিনিসপত্র রাখা থাকতো। আমার একটা ভাঙাচোরা একটা চেয়ার ছিল, হ্যাঁ, আরাম কেদারা আমার আজও নেই, কোনো দিনই ছিল না। আমার আরাম কেদারা বলতে আমার এক বন্ধুর বাড়িতে ছিল, যেখানে গেলেই আমরা মারামারি করতাম ওইটাই খেয়ে বসবো, হ্যাঁ সেইটা। কিন্তু আমার বাড়িতে কোনোদিন আরাম কেদারা ছিল না। তো এইবার ওই বারান্দাতে একদিন ওই বাড়িতে কমলিনী আমাদের বিয়ের আগে মোটামুটি আমাদের দুটো ফ্যামিলিতে এটা অ্যাকসেপ্টেড ছিল আর কি। তো আমি ওদের বাড়ি যেতাম, ও সুযোগ মানে ভাড়া টাকা পেলে আমার বাড়ি চলে আসতো। তো ওই অফিসের থেকে একদিন ওর কথা ছিল অফিসে গিয়ে সাইন টাইন করে একটা কাজের প্রেশার নিয়ে আমার বাড়ি আসবে। তো এইবার তো অফিসে যাওয়ার পরে ধরো 11টা নাগাদ বললো যে লাঞ্চের পরে আসছি। লাঞ্চের পরে বললো যে পারবো না, বস আসছে বম্বে থেকে, আমার 4-5টার সময় মিটিং টিটিং আছে, ওইটা হয়ে গেলে তারপর আসবো। তো বাই দ্যাট টাইম বিকেল 5টা যখন বাজে তখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এই জন্য বললো যে আজকে মনে হচ্ছে যাওয়া হবে না। তো বাই দ্যাট টাইম আমি গানটা লিখেছিলাম। অ্যাকচুয়ালি তোমার দেখানো এইটা নিয়েই লেখা। এবং ওকে প্রথম শ্রোতাই কমলিনী, ওকে প্রথম অফিসে ওই ফোনে শুনিয়েছিলাম আমি বাড়ি থেকে ফোন করে, যে যখন বললো আসবো না, মানে তাহলে তার আজ একটা গান শোন তাহলে। দারুণ 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 বিষয়, এটা দারুণ হিস্ট্রি। তো যেহেতু আমরা যেমন বলছিলাম যে হসপিটালের প্রোগ্রাম মানেই কিন্তু ওইগুলো সত্যি নয়, একটা যে দারোয়ান কলিং, এটা গানের জন্য বেশ বেশ বেশ। তো যেমন বলছিলাম যে বিপি পোদ্দারের প্রোগ্রাম মানেই যে আমরা ভাববো স্বাস্থ্য নিয়েই শুধু কথা হবে এরকম নয়, আমাদের টোটালি একদম নির্ভেজাল আড্ডা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু তার মধ্যে দু একটা প্রশ্ন উঠে আসে, মানে এটা আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে শিল্পী বলতে গেলেই মনে হয় তাদের জীবনটা বড্ড সাধনাময়, তাদের জীবনটা অনেক কিছু
কাটছাট করতে হয় তাদের জীবনে অনেক অনেক মানে ভালো লাগার জিনিস, হয়তো সেটা স্বাস্থ্যসম্মত নয় তাই তাদের বাদ দিতে হয়। তো তোমার রুটিনটা যদি একটু জানতে পারতাম, বা তোমাকে কি এরকম বাদ দিতে হয়? আমি নিজে বাড়িতে এই কথাটা বলি যে আমি যদি আমার এটা প্রফেশন না হতো তাহলে যে আমি কত মোটা হয়ে যেতাম আর কীরকম হয়ে যেতাম তার কোনো হিসেব নেই। কারণ আমি নিজে এত খেতে ভালোবাসতাম, বিশেষ করে যে জিনিসগুলো খাওয়া উচিত তা মানে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, মানে এইগুলো আমরা বিকেলে যখন আড্ডা মারতাম বন্ধু বান্ধব, মানে কত আমাদের রেকর্ড ছিল দুই বন্ধু মিলে 30টা পেঁয়াজি খাওয়ার আর কি। গল্প করছি, 5টা খাচ্ছি, আবার 5টা কিনে আবার খাচ্ছি, আবার 5টা কিনে পরে যখন হিসেবে করে দেখি 30টা পেঁয়াজি খেয়ে ফেলেছি দুজন মিলে আর কি। তো সেইটার জন্যই আমার মনে হয় যে মানে ভাগ্যিস এইটা আমার প্রফেশন হয়েছে আর কি। এই জন্য আমাকে এইসব মায়া ত্যাগ করতে হয়েছে। কারণ একটা তো তবুও তো আমাদের কোনো উপায় থাকে না, মানে ধরো তোমার 3 দিন ধরে বাড়ির বাইরে হয়তো অনুষ্ঠান করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, তোমাকে তো বাইরেই খেতে হবে, তুমি কত আর বাড়ি থেকে নিয়ে যাবে। আজকাল তাও হয়তো যদি মনে হয় যে একটা ডিনার খেতে হবে বাড়ি থেকে নিয়ে চলে যাই আর কি, যাতে বাইরে না খেতে হয়। কিন্তু যখন খেতেই হবে তখন তো খেতেই হবে। আর তুমি যতই ধাবায় গিয়ে বলো যে চেনাশোনা, এখন আমরা তো রেগুলার যাই বলে ধাবাতে চেনাশোনাও হয়ে গেছে এখন। তুমি গিয়ে যতই বলি যে একটু কম তেল দিয়ে বানিয়ে বা কিছুই হয় না, ওরা কম তেল দিয়ে বানাতে পারেই না। আর সামহাও ওদের মনে হচ্ছে যে কিছু একটা মাইন্ডসেট আছে যে ওরা ওইটার বাইরে ওরা যেতে চায় না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। তো এবার সেই কারণে আর কি তোমার যেটা হয় যে কম খাই হয়তো, হ্যাঁ। আর তারপরে ইনফ্যাক্ট এই কোভিডের সময় থেকে তো বাইরে খাওয়া বন্ধই করে দিয়েছি, যতটা পারি বাইরে কম খাই। আর বাইরে খেলেও কিন্তু আমার কথা বলছে, আমি খেলে চাইনিজ খাই আর কি, তার বাইরে খুব একটা কিছু খাই না। কারণ নর্থ ইন্ডিয়ান আমার মনে হয় খুবই তেলের ব্যাপার থাকে আর কি একটা খেতে গেলে। তো সেইগুলো ইচ্ছে হলেও বাড়িতে নিজের মতো নিজেরা বানিয়ে নিই আর কি। হ্যাঁ, নিজেরা বানিয়ে নিই। তো এই তোমার ব্যাপার। আর খাওয়া দাওয়ার এইটা, আর ভাজাভুজি তো খাই না অনেস্টলি। সবাইকে বলছি যে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার কোটা কমপ্লিট হয়ে গেছে। এখন আর মনে হয় না খাওয়ার দরকার আছে। ইচ্ছে হলে কখনো হয়তো মনে হয় খুব সুন্দর বৃষ্টি টিষ্টি পড়ছে, বিকেলে সিঙ্গারা হলে ভালো হতো, কেউ হয়তো সিঙ্গারা টিঙ্গারা আনলো, তখন সেটা খেলেও হয়তো অর্ধেক খাই, এই পুরোটা খাই। এই সংযমটা না সকলের থাকা উচিত। এটা আরো নিজেকে সংযমিত রাখার জন্য অর্ধেক খাই, হয়তো একটা খেলে কিছু হবে না, কিন্তু যে নয় অর্ধেকই খাবো, একটা কিছুতেই খাবো না আর কি। এই আর কি। তো এইরকম ভাবেই থাকি, প্লাস এক্সারসাইজ করি। একটা সময় খুব মানে প্রচন্ড এক্সারসাইজ করতাম হয়তো, মানে প্রচন্ড এক্সারসাইজ মানে আমার এক্সারসাইজ তোমার মানে মাসল তৈরি করার জন্য নয়, সেটা একটা অন্য সাধনা, আমি ওইটার মধ্যে যাইনি। তো বাট বেসিক্যালি টু স্টে ফিট আর কি। স্টেজে আর কিছু না হোক 2 ঘন্টা 1.5 ঘন্টাতে দাঁড়িয়ে তোমায় গান করতে হবে। তো এইবার সেইখানে গানটাও একটা শ্বাস প্রশ্বাসের ব্যাপার, সেটারও একটা কন্ট্রোলের দরকার। তোমার পায়ের মাসল তো ঠিক রাখতে হবে। তো এই জন্য আর কোভিড আমাকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে যে আগে মনে হতো যে কোথায় হাঁটবো, পাড়ায় হাঁটা বেরোনো মুশকিল হয়, লোকে চিনে ফেলে, কথাবার্তা বলতে শুরু করে, হাঁটাটা নষ্ট হয়ে যায় আর কি। তো এইবার সেই ক্ষেত্রে তোমার কিন্তু এতদিন পরে রিয়েলাইজ করলাম যে আমি তো এতদিন ছাদেও হাঁটতে পারতাম, মানে এক্সকিউজ খুঁজি আমরা খালি এক্সারসাইজ না করার। এখন কয়েকদিন বাড়ির ছাদে গিয়ে, বিরাট বড় ছাদ কিছু নয়, কিন্তু তবুও দেখছি যে ছাদটা যদি 8 ঘন্টা 40 মিনিট গুছিয়ে জোরে হেঁটে একটা না হেঁটে কিছু একটা কানে চালিয়ে, হয় কোনো ইন্টারভিউ অথবা কোনো গান যেটাই শুনতে ইচ্ছে করছে, কিছু একটা চালিয়ে যদি 8 ঘন্টাও যদি ঠিকঠাক হাঁটা যায়, দরদর করে ঘেমে নিয়ে নিচে নামি। তাই আমি ভাবতাম যে এই জিনিসটা আগে তো ভাবিনি কখনো, ভেবেছি যে আমার হাঁটার জায়গা নেই, এই ভাবছি হাঁটার জায়গা ছিল এতদিন। না সেটাই, সেই মানুষ এইটার অজুহাতই, মানে এই যেহেতু মানুষ বডি ফিট রাখতে চায়, সিম্পল, আমি এটা সিম্পল আমি বলছি এইটা, মানে আমি তো এরকম বলছি না যে দিনে 500টা ক্রাঞ্চ করো আর কি, তো এত না, কিন্তু এইটুকু তো করতেই হবে আমাদের, মানে এটা সবাইকেই বলছি, মানে যা এইটা ভেবে লাভ নেই যে আমার বাড়িতে জায়গা নেই, যতটুকু জায়গা যেখানে আছে সেইখানে এই হাঁটাহাঁটিগুলো একটু করে, মানে বেসিক্যালি ঘামাটা দরকার আর কি আমার মনে হয়। কারণ আরও এই যে গত 1.5 বছরে আমাদের অ্যাক্টিভিটি এত কমে গেছে। আমার একজন খুব প্রিয় একজন মানুষ আছেন, আমি দাদা বলি এখন,
উনিও ডাক্তার। উনি আমাকে এটা বললেন যে যে দেখো তুমি তো আগে তো বাড়ি থেকে বেরোতে, গাড়িতে তো উঠতে, অনুষ্ঠানে যেতে, সিঁড়ি দিয়ে একটা স্টেজে উঠতে, স্টেজে উঠে গান গাইতে, সিঁড়ি দিয়ে নামতে, হয়তো কোনো ক্লাবে গিয়ে বসালো সেখানে কত উঠতে, কিছু একটা তুমি একটা কিছু করতে। তুমি গত 1.5 বছর ধরে তুমি ভাবো তুমি কি করেছো, তুমি এ ঘর থেকে ও ঘর যাচ্ছ, হয় খাটে বসছো না ডাইনিং টেবিলে তুমি বসে খাবার খাচ্ছো, অথবা টিভি দেখছো, অথবা গান করছো, যা করছো, কিন্তু বাড়িতেই এই চেয়ার থেকে ওই চেয়ারে বসছো, আর তো কিছু করছো না। নড়াচড়া করাটা খুব হ্যাঁ, দরকার। তো বলছে এটা ভয়ঙ্কর, কিছু একটা করতেই হবে তোমাকে, হয় বাড়ির মধ্যে হাঁটো, নয় ছাদে গিয়ে হাঁটো, জাস্ট ডু সামথিং মেটাবলিজম অ্যাক্টিভ রাখতে আর কি। তো ইট ওয়ার্কস, আমি দেখেছি। আর এই যে আমরা মাঝে মাঝে সোজা ভাষায় বলতে গেলে ল্যাদ খেয়ে যাই, হ্যাঁ, উঠতে ইচ্ছে করছে না, এরকম হয়তো একটা ফেজ চলে যে 4 দিন 5 দিন একদম উঠতে ইচ্ছে, কিছু ভালো লাগছে না, কিন্তু ওই আবার হাঁটাহাঁটি শুরু করলে আমি দেখি যে আবার সব ঠিক হয়ে গেছে, Fresh হয়ে সমস্ত ঠিক হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। যদিও পুজো, আপনাদের খুব বেশি স্বাস্থ্য নিয়ে কথা বললে আপনারাও মানে পুজোর সময় আর কিসের স্বাস্থ্য, ওই সময় তো শুধুই মানুষ মনই দেখে, তবে মনটা ঠিক রাখতে গেলেও স্বাস্থ্যটার দরকার, তো সেই জন্যই এইসব আলোচনা। তো দাদা, যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ, যে তোমাকে আড্ডায় পেয়েছি, খুব কম সময়ের জন্য যদিও পেয়েছি, তো আমি ব্যান্ড ফর্মের কথা বলছিলাম। আজকে যখন মানে তোমরা যখন ব্যান্ড ফর্ম করেছিলে, আজকে যখন নতুন ব্যান্ড হতে দেখো কতটা ফারাক, দেখো দুটো বিষয়ের মধ্যে, তাদের মানসিকতার মধ্যে, বা ফারাক ফারাক তো পুরোটাই ফারাক। আজকে যে গান ব্যান্ড তৈরি হয়েছে তার নাম সুরজিত বন্ধুরা, বিভিন্ন পরিস্থিতির মধ্যে অনেকেই জানে। 2012 থেকে সুরজিত বন্ধুরা তৈরি হয়েছে, তো সেই ব্যান্ডের মধ্যে অনেকে গেছে, অনেকে এসেছে। প্রথমে শুরু করেছিলাম যখন সব প্রফেশনাল মিউজিশিয়ান নিয়ে শুরু করেছিলাম, যার কারণ আমার হাতে কোনো সময় ছিল না, তো আমি এইটুকু জানতাম তাদেরকে অ্যাটলিস্ট নোটেশন দিলে যারা দেখে বাজিয়ে দেবে স্টেজে উঠে, মানে 2-3টে রিহার্সাল করলে, সেইভাবে শুরু করেছিলাম। সেইখান থেকে আস্তে আস্তে এই ব্যান্ডটা নিজে ফর্ম করে এখন আমরা যারা আছি, আমি আছি, মৈনাক, রাজীব, ভাবান, তো এদের বাকি সবার বয়স হচ্ছে আমার অর্ধেক, এবং ওদের মারাত্মক ড্রাইভ আর কি, ওরা ড্রাইভ করে দেয় আমাকে, মানে এই যে এখন ফাঁকা আছি, এই আমাকে মাথা খারাপ করে দিচ্ছে আমরা কবে রিহার্সালে বসবো, এই মুহূর্তে আমাদের শো নেই কিন্তু। তো আমি এইটুকু জানতাম যে আমাদের নতুন দলে যখন তৈরি হয়েছিল যে রিহার্সাল করতে হবে, প্রচুর রিহার্সাল করতে হবে, মানে ব্যান্ড মানে অন স্টেজ একটা ব্যান্ড কি করছে সেটাই সব থেকে বড় কথা। তোমার যাই থাক, তোমার পৃথিবীর সবার সাথে পরিচয় থাক, তোমাকে লোকে হয়তো 4টে শো দিয়ে দেবে হয়তো সেই জন্য, কিন্তু সেই 4টে শো তুমি ভালো না করো, পরের 4টে আর কেউ তোমাকে ডাকবে না, হয়তো তোমাকে তোমার পারফরমেন্স ঠিক করতে হবে, বাকি সব ঠিক হয়ে যাবে। তো এই জন্য প্রচুর রিহার্সাল করেছি, আমরা প্রচুর রিহার্সাল করি, আনন্দও পাই, সারাদিন ধরে আমার বাড়িতেই রিহার্সাল হয়, সকাল থেকে সব চলে এলো, ওই একসাথে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, সন্ধ্যেবেলা অবধি রিহার্সাল হয়। এই রিহার্সাল এবার শুরু করবো, ইনফ্যাক্ট 8 তারিখ থেকে আবার আমাদের এমনি আনন্দ, রিহার্সাল করতেও ভালো লাগে সেই জন্য। সেটাও একটা তোমাদের কাছে অক্সিজেনের মতো রিহার্সাল করা, এটা একটা বড় অধ্যায়, মানে রিহার্সাল না করলে তো স্টেজে গিয়ে সেই কমিউনিকেশনটা হবে না, এটা একটা ব্যাপার, এটাও একটা বিষয়। তো দাদার জন্য একটা ছোট্ট র্যাপিড ফায়ার আমি রেখেছি, আমার মনে হয় ছোট ছোট করে আর কি, বেশ মজা হবে ব্যাপারটা, কারণ ওই যে বললাম কম সময়, তাই বেশ কিছু উত্তর পাওয়ার জন্য র্যাপিড ফায়ারটা সব থেকে ভালো পন্থা বলে মনে হলো। সকালে উঠে যে কাজটা প্রথম করো? আমি খুব ব্ল্যাক কফি খাই, তো বেসিক্যালি ওই একটা কফি মেশিন আছে, সেটাতে সময় লাগে 10 মিনিট হতে সময় লাগে, তো ঘুম থেকে উঠে প্রথমে ওইটাকে দিয়ে দিই আর কি বানাতে কফিটা, তারপর কি দাঁত টাত মাজি ইত্যাদি সব, বাই দ্য টাইম দাঁত টাত মাজা শেষ হয় দিয়ে কফি রেডি হয়ে গেছে। কফি রেডি হয়ে গেছে, বেশ। 3টে এমন জিনিস যেটা সিক্রেট কিন্তু তুমি পাবলিকলি করো? এইটা আমি কি করে বলি বলো তো, 3টে এমন জিনিস যেটা সিক্রেট কিন্তু পাবলিক, মানে সিক্রেট করাই ভালো, কিন্তু আমরা অনেক সময় হয় না যে অনেক কিছু আমরা ভুলভাল করেও ফেলি পাবলিকলি, মানে এরকম বিষয় বলতে চাইছি। এরকম মানে যেমন নখ কাটাটা আমরা বলি যে এটা সিক্রেট না, বিষয়, এটা ছিল মানে নখ খাওয়াটা ছিল, সেটা এখন অনেক কাণ্ড করে ঠিক হয়েছে আর কি, তো নখ আমি খাই না। তো পাবলিক সেরকম কিছু সিক্রেট কিছু নেই অ্যাকচুয়ালি, আমি পাবলিকলি আমি কি করছি এটা নিয়ে খুব কনসিয়াস হয়ে গেছি আজকাল, মানে আচ্ছা আচ্ছা। সিগন্যালে বসে তুমি এমন 3টে জিনিস আছে যেটা সিগন্যালে বসে করো, ওটাই করো, মানে মানে এরকম না যে ভেবে চিন্তে করো, হয়ে যায়, মানে ওটাই করো। গাড়ি সিগন্যালে বসে মোবাইল ফোন দেখি, আর কি করব, এটা আমরা সবাই মোটামুটি করে থাকি, তাই করি আর কি। বেশ, এটা বেশ
ক্যাকটাস না চন্দ্রবিন্দু, যদি একজনকে বাঁচতে বলি? অ্যাকচুয়ালি বন্ধু তো দুজনেই, হ্যাঁ। তো কিন্তু নিজে শোনো যখন, এখন শুনতে ভালোবাসো, শ্রোতা হিসাবে কোনটাকে সঙ্গে রাখো? চন্দ্রবিন্দুর গান আরো বেশি ক্যাকটাসের থেকে, সেই হিসেবে তো চন্দ্রবিন্দু। হ্যাঁ বেশ। হেমন্ত না মান্না? না, এটা আবার দুজনেই প্রচন্ড প্রিয়। মানে আমি কখনো ওই ক্যাম্পে ছিলাম না যে যে আমি লড়াই দেখতাম ছোট থেকে হেমন্ত ক্যাম্প আর মান্না ক্যাম্পের মধ্যে, যে কে বড় সিঙ্গার। আমার তো দুজনকেই মারাত্মক লাগে। আর কিন্তু একটু মান্নাদের গান আমি বেশি গাইতাম ছোট থেকে। আমার বাবা খুব আমার দেখা হলেই বলতেন যে বাবু মান্নাদের ওই গানটা মান্নার ওই গানটা কর। তো বাবা খুব ভালোবাসতেন আমার গলায় মান্নাদের গান শুনতে। মান্নাদের গান শুনবে? শোনাই যায়। তারপর আমরা আবার চালু করব র্যাপিড ফায়ার। একটুখানি গাই, হ্যাঁ। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে। আমি মানে এইটাই কারণ হবে যে আমার মনে হয় যে ধরো যে কোনো ক্যাম্পে বিলং করিনি তো, মানে কিশোর কুমার, মোহাম্মদ রফি সারা ছোট থেকে দেখতাম, ঝগড়া চলছে আমার সব বন্ধু বান্ধবের মধ্যে, মোহাম্মদ রফি বড় না কিশোর কুমার বড়। তো আমার সবাইকেই ভালো লাগতো। এই কারণে কোনো একজনের গানের স্টাইল হয়তো আমি কাউকে কপি করিনি কখনো। বেশ। উত্তম কুমার না হেমন্ত, এটাও কি? উত্তম কুমার না হেমন্ত না সৌমিত্র? সরি, সৌমিত্র। আচ্ছা, এটাও খুব কঠিন প্রশ্ন। কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়কে তো কাছ থেকে, মানে অত কাছ থেকে না হলেও অ্যাটলিস্ট একসাথে কাজ করেছি আমরা প্রাক্তনে, এবং ইনফ্যাক্ট একটু আধটু হলেও আড্ডাও হয়েছে ওনার সাথে। তো উত্তম কুমারকে আমি কখনো দেখিনি। উত্তম কুমার আমাদের প্রত্যেকের একটা স্বপ্নের মতো একটা ব্যাপার আর কি। তো সেই স্বপ্ন তো ছিল। উত্তম কুমার একটা মারাত্মক ফ্যান উত্তম কুমারের। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্য একটা সাংঘাতিক রেসপেক্ট আছে। মানে ওই রকম একজন অভিনেতা, তারপরে এত সিম্পল একজন মানুষ, এত শিক্ষিত একজন অভিনেতা আর কি। তাদের অভিনয় তো ওনার পেশা ছিল, কিন্তু তাই বলে উনি ওনার জ্ঞানটাকে কখনো সীমিত করেননি আর কি। সারা জীবন পড়াশোনা করে গেছেন, এটা অদ্ভুত ব্যাপার আর কি। অদ্ভুত একটা, মানে কি বলবো, ওনার কোনো ক্লান্তিও ছিল না কাজ নিয়ে, একের পর এক। মানে আমিও দেখেছি যে পরপর উনি শুটিং করেছেন আর কি, কোনো একটা শুটিং থেকে বেরিয়ে আরেকটা শুটিং এন্ড অল। হ্যাঁ। তো আর একটা বিষয়, নিজের যে অভ্যাসটা বদলাতে চাও, আমার সব থেকে জীবনে শকিং ছিল যে প্রাক্তনে পাশের ঘরে সৌমিত্র চট্টোপাধ্যায় মেকআপ করছিলেন, উঠলেন যখন, তারপর আমাদের যেমন কি সুরজিৎ কি খবর, আমি কখনো ভাবিনি সৌমিত্র চট্টোপাধ্যায় আমার নাম জানেন। নাম কলকাতা শহরে সবাই জানে, তার বাইরেও জানে। বলবেন যে কি সুরজিৎ কি খবর, আমি চমকে উঠেছিলাম শুনে। হ্যাঁ বলো। হ্যাঁ, যে নিজের একটা অভ্যাস, যেটা বদ অভ্যাস বলে নিজে মনে করো, সেটা বদলাতে চাও, এরকম কিছু আছে? হ্যাঁ, তো প্রচুর অভ্যেস আছে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ভুলে যাওয়াটা। মানে কত কি যে ভুলে যাই, মানে ডায়াল করে ভুলে যাই কাকে ফোন করেছি, মানে কানে ফোনটা নিয়ে তারপর সে হ্যালো করেছে, তারপর দেখছি ভুলে গেছি কাকে ফোন, তারপর দেখছি এই ফোনে যে কাকে ফোন করেছি আমি। এইটা একটা। তারপরে তোমার জেনারেলি তো ভুলে যাওয়ার জন্য আমি বিখ্যাত। আমার বাড়িতেও এনে আমাকে অনেক চেষ্টা করেছে ঠিক করার, কিন্তু ঠিক করতে পারে না। কমনলি আমার মা যখন বেঁচে ছিল তখন মার কাছে খুব কমপ্লেন করতো যে এইটা কি করে ভুলে গেল, কেন ভুলে যাবে। বিয়ের পর তো এত কেস খেয়েছি অ্যানিভার্সারি ভুলে যাওয়ার জন্য আর বউয়ের জন্মদিন ভুলে যাওয়ার জন্য। এখন তো একদম 7 দিন আগে থেকে অ্যালার্ম দেওয়া থাকে, রোজ একটা করে আসছে। আচ্ছা, অ্যালার্মটা সেট করা থাকে, এটা একটা মজার জিনিস। আচ্ছা, অঞ্জন দত্ত না কবির সুমন যদি বলি, কার নাম নেবে? শোনো কার বেশি গান বেশি?
সেই হিসেবে প্রথম তো কবি সুমনের গানই শুনেছি আমরা, তখন কলেজে পড়ি যখন প্রথম ওই তোমাকে চাই এসে তোলপাড় করে দিল আর কি সব কিছু। তো ওই তোমাকে চাই তুমি কে সেই আলোচনাই সবাই, তো তুমিটা কি চা না তুমি কোনো তার বন্ধুর কথা হচ্ছে ইত্যাদি। আর অঞ্জন দত্তের বেশ কিছু গান ভালো লাগে, এবং আমার মনে হয় অঞ্জন দত্ত নিজে একজন অত ভালো অভিনেতা, অত ভালো ডিরেক্টর, তাই ওনার গান খুব সিনেমার মতো আমার মনে হয়। প্রত্যেকটা গানই একটা গল্প, তার মধ্যে চরিত্র আছে, মানে প্রত্যেকটা গানই একটা সিনেমা, মানে শুধু বেলা বসি একটা সিনেমা হতে পারে আমার মনে হয়। তো সেইটা যেহেতু উনি নিজে অত ভালো ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটারের জন্য এগুলো আসে আমার মনে হয়। বেশ, 10টা বছর আগে যদি ফিরে যেতে পারতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নিজের জীবনের কি বদলে দিতে? 10 বছরের থেকে আরেকটু আগে, মানে আমি তোমরা অনেক কিছু লোকে বলে যে তুমি এই বাজাও সেই বাজাও, অনেক কিছু বাজাতে পারো, কিন্তু প্রথাগতভাবে আমি এইগুলো খুব একটা শিখিনি। মানে গিটার বাজানো শিখেছি তারপরে যখন প্রফেশন হয়ে গেল তখন মনে হলো যে আরেকটু থিওরি শিখতে হবে। থিওরি শিখেছি অমিত দত্তর কাছে গিয়ে ফোন করে যে আমাকে 10-15 দিন একটু ক্লাস করাও, তো সেই রকম, কিন্তু বাঁশিও শিখিনি। তো আমি যদি আগে চলে যেতাম তাহলে আমি এগুলো খুব মানে সিস্টেমেটিক্যালি শিখতাম, আমি সেইটা আমার করা হয়নি। বেশ, এটা আমার লিস্টে নেই, কিন্তু এটা আমার ব্যক্তিগত কোয়েশ্চেন যে ভূমি প্রচুর গান আমরা শুনেছি, আমাদের এখনও যেটা আমরা বলছিলাম লুপে চলে, তো তোমার ফেভারিট ব্যক্তিগত কোনো গান আছে যেটা তুমি একা থাকলে বা তুমি নিজে শুনতে বেশি বারবার পছন্দ করো, বারবার ফিরে ফিরে শোনো? সেই অর্থে ভূমির যত হিট গান আছে, আমার একদম শুরুর দিকে লেখা গান হচ্ছে কান্দে শুধু মন। হ্যাঁ, তো কান্দে শুধু মনটা আমার জীবনে খুব একটা সত্যি গান, মানে এর গানের মানেটাই ছিল এই যে যখন লিখেছি মনে হতো, তখন একটা সময় দিয়ে যাচ্ছিলাম, মনে হতো যে সবই তো ঠিক চলছে, শুধু যেন আমার জীবনটা ঠিক নেই। হ্যাঁ, তো মনে হতো যে সূর্য তো উঠছে, বা মানুষ অফিস যাচ্ছে, অফিস থেকে আসছে, বাস চলছে, ট্রাম চলছে, আর এই যে বলে সূর্যোদয় হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, কিন্তু তবু মন কেন খারাপ? মানে এই সমস্ত পরিস্থিতিতে মন ভালো থাকার কথা, কিন্তু মন কেন খারাপ? এই জন্যেই মানে অনেক সময় মনে হতো যে মন কেন খারাপ আমরা বুঝতে পারি, আবার অনেক সময় মনে হয় যে মন কেন খারাপ ঠিক বোঝা যাচ্ছে না, মন খারাপ সকাল থেকে, কিন্তু কেন মন খারাপ ঠিক বুঝতে পারছি না। সেই ভেবেই লেখা ছিল কান্দে শুধু মন। এত দুঃখ দিয়ে শেষ করলাম এটা ঠিক না, আমরা লাস্টে আরেকটা গান, আমি আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আছে, ওটা আমার দর্শকেরও রিকোয়েস্ট, অনেকেই করেছে, ওটাতে যাব, কিন্তু এটা শেষ করে। কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, দক্ষিণা বাতাসের তোরে খয়েরি ডিঙার পালো রে রে, ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কূলে আসি রে, কান্দে তবু মন কেন কান্দে রে, কান্দে তবু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, মানুষের স্বপন ঘুনে ধরা বৈঠা যেন ডোমরায় মুছড়ায় যায় সব বন্ধুরে, কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। অনেকেই বলছেন এখানে যে পুরনো দিনের কথা মনে পড়ে গেল, সত্যি তাই, এবং মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছে তোমাকে অনেকেই, মহালয়ার শুভেচ্ছা আমিও জানাচ্ছি প্রত্যেককে। একদম। দাদা, একটা কথা আমার মনে হলো এটা জিজ্ঞেস করা উচিত,
যেমন আমরা বলছিলাম যে স্বাস্থ্য নিয়ে অনেকক্ষণ ধরে আমরা কথা বলেছি, আবার যেহেতু দুর্গাপুজো সেহেতু স্বাস্থ্য নিয়ে বেশি কথাও বলতে পারছি না। তো আমার একটা জিনিস মনে হলো যে তোমার ডায়েট চার্ট এটা তুমি আমাদের সঙ্গে শেয়ার করোনি, মানে এইটা দর্শকেরা জানতে চায় কিন্তু, কারণ গান একটা সাধনার মতো, সেটাকে রপ্ত করতে গিয়ে তোমাকে কি কি করতে হয় সেই বিষয়টা যদি একটু জানতে পারি। আহামরি কোনো ডায়েট চার্ট নেই, মানে সিনেমার লোকজন যেরকম ডায়েট চার্ট মেনটেন করে সেরকম নয়, তবে কনসিয়াস থাকি যে তোমার এই যে যেমন বললাম যে ব্রেকফাস্ট লুচি আলুর দম মোটেই হয় না, হ্যাঁ, তো সেইখানে হয়তো 2টো টোস্ট খাই, সঙ্গে হয়তো মাখন টাখন খাই না ইনফ্যাক্ট, তো তো আর হয়তো একটা আপেল খেলাম, 2টো ডিম সেদ্ধ খেলাম, মাঝে মাঝে অমলেট খেলাম, এই জেনারেলি এই, অথবা সিম্পল রুটি তরকারি খেতে পারি, হ্যাঁ। তারপরে তোমার দুপুরে জেনারেলি ভাত খেতে ভালো লাগে, কিন্তু আবার যখন কিছুদিন খেতে খেতে মনে হয় যে এবার একটু ওজন টোজন বাড়তে শুরু করেছে, তখন আবার ভাতটা ছেড়ে দিই। তো এইটা একটা যাতায়াত করে আর কি ব্যাপারটা আর কি, তখন আবার হয়তো 2টো রুটি খেতে শুরু করলাম, হয়তো আবার কিছুদিন পরে দেখলাম যে না ঠিক আছে, তখন আবার একটু ভাত খাই। মুশকিল হলো এইটাই যে ভাত খেলে এই কোয়ান্টিটিটা মেনটেন করা যায় না। রুটি হলে অ্যাটলিস্ট জানো 2টো রুটি, একদিন বেশি খাওয়া মানে আরেকটা রুটি খেয়ে ফেললাম হয়তো, আজকে 3টে রুটি খেলাম, কিন্তু ভাতটা ওই আমার, তারপর আমাদের বাঙালিদের রান্না, তাই না? একদমই তাই, ইনোভেটিভ মা, কাকিমা, মাসি, বাড়ির মানুষদের রান্না। এক্স্যাক্টলি, আর রান্নার তো শেষ নেই। তো তোমার আমাদের দুপুরবেলা খাওয়া ডাল ভাত মাছ খেলে হয় না, সঙ্গে আবার তরকারি, তার সাথে আবার উচ্ছে ভাজা, তার সাথে আবার কি হবে তার কোনো ঠিক নেই, হ্যাঁ। আমি অবাঙালিদের বাড়িতে খেয়ে দেখেছি, তোমার জেনারেলি একটা পদ বা 2টো পদ ইজ ইনাফ ওদের জন্য, কিন্তু আমাদের দেখবে অনেক কিছু থাকে রান্নার সাথে। সত্যি তাই, 3-4 রকমের রান্না, তাতে আর কত কম ভাত নিয়ে খাওয়া যায়। সব কিছুর সাথে ভাত দিয়ে খেতে খেতে শুরু করলে, সো আমার মনে হয় যে ভাতটা মেপে দিলে বেটার, যে এইটুকু ভাতই খাবো, এই দিয়ে যা কিছু তুমি খাওয়ার কি। আর আমাদের বাড়ির রান্না খুব একেবারে সিম্পল রান্না করা হয় আর কি, সেটা বাকিটাও পছন্দ করে না, খুব তেল দিয়ে রান্না। বাকি বলতে আমরা 3টে প্রাণী বাড়িতে, আমি, আমার স্ত্রী আর আমার কন্যা, কেউই খুব একটা রিচ রান্না পছন্দ করে না। তো এই গেল লাঞ্চ, আর কি ডিনার সবাই বহুদিন ধরে জ্ঞান দেয় যে ডিনার 7টা-8টার মধ্যে করে নেবে, শুনি সেটা 3-4 দিন করার চেষ্টা করি, হয় আবার আস্তে আস্তে বাড়তে 9টা হয়ে যায়, কিন্তু অ্যাটলিস্ট 9টাতে এসে ঠেকেছে যে ডিনারটা আমরা 9টার মধ্যে করে নিই। অনেকে অ্যাডভাইস করে 7টা, আমি দেখেছি করে, আগে যেমন ভাবতাম যে 7টার সময় ডিনার করে নেবো, বাপরে তো রাত খিদে পেয়ে যাবে 11টার সময়, কিন্তু পায় না। এইটা একটা দারুণ ব্যাপার, আমি দেখেছি 7টার সময় হয়তো মানে করে দেখতে পারেন যে জেনারেলি যাই খাবেন সেটা খেয়ে নিয়ে 9টা-10টা এরকম সময় দেখেছি আমি, খুব খিদে টিদে পাই না, ঠিকই আছে, করা যায়। মানে বিপি পোদ্দারের প্রোগ্রাম ঠিক কথা, কিন্তু বিপি পোদ্দারে যাতে না আসতে হয়, আর মানে কেউ যাতে সুস্থভাবে পুজোটা কাটাতে পারে, তুমি কি টিপস দেবে দর্শকদের? সুস্থভাবে তো পুজো কাটাতে পারে, সুস্থভাবে পুজো কাটানোর তো একটাই টিপস হচ্ছে যে মাস্ক পরতে হবে, তারপর স্যানিটাইজার ব্যবহার করতে হবে, যে যখন সম্ভব বাড়িতে ঢুকলে প্রথম কাজ হচ্ছে সাবান জল দিয়ে হাত ধুতে হবে। এই তো বেসিক, এইটুকু আমরা বুঝতে পেরেছি কোভিড নিয়ে, বাকি আর বুঝি আর না বুঝি যে এই 3টে জিনিস আমাদের করতে হবে, কারণ করলে পরে তাহলে হয়তো আমাদের তাড়াতাড়ি কাটবে সময়টা, মানে এই দুঃসময়টা এইটুকু, আর অথবা দুঃসময়টাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো। অনেকটা কন্ট্রোলে চলে এসেছে, আমরা পজিটিভ হয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমরা আগের থেকে অনেক ভালো আছি এবং ভালোর দিকেই এগোচ্ছি সবাই মিলে, এই আর কি। খারাপ, সেই ভয়ঙ্কর খারাপ সময়টা আমার মন বলছে যে কাটিয়ে এসেছি। মনটা আসল বিষয়, এবং সেই মন ভালো রাখার জন্যই আমাদের এই অনুষ্ঠান। মোটামুটি আমরা শেষের পথে, তাই লাস্ট একটা গান দিয়ে শেষ করব, রঙ্গবতী। অনেকে অনেক রিকোয়েস্ট করেছেন, হয়তো রাখতে পারলাম না, আগামী দিনে আশা করি সুরজিৎ দাকে আমরা সাথে পাবো, কিন্তু আজকে এই পর্যন্তই। এবং একটা লাস্ট অনুরোধ, তোমাকে ধন্যবাদ, বিপি পোদ্দারের প্রত্যেককে ধন্যবাদ যারা ভেবেছে যে আজকে এরকম একটা অনুষ্ঠান করা, এবং এটা তো বোধহয় চলবে, আমি যতদূর জানি। আমার মনে হচ্ছে যে খুব ভালো হবে, কারণ কি মানুষের সাথে মনে হয় হাসপাতালের একটা যোগাযোগ হওয়া দরকার, যে হাসপাতাল অথবা নার্সিংহোম যাই বলেন, তারা যে বন্ধু, মানে এটা একটা ভয়ের জায়গা নয়, কিন্তু
এবং সেই সেই কমিউনিকেশনটা খুব দরকার। বিবি পোদ্দার ইনস্টিটিউশন তাদের সবাইকে এটার জন্য ধন্যবাদ জানাই। আর নিশ্চয়ই রঙ্গবতী না গাইলে তো কেউই ছাড়বে না, আমি জানি। ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। হাই গো লাজে লাজে লাজে, হাই গো লাজে লাজে লাজে, লাজে লাজে মরি রোহাই রসিক নাগর মনে নাই কোনো ব্যথা। স্বপনে দিলে স্বপন, স্বপনে আবার দিলে স্বপন, আরে রূপে তোমার মরি বাছি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, এই রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। নমস্কার, আপনারা কেমন লাগলো আমাদের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকুন।